হোয়াট ইজ সুচার? সুচারে কি কি পার্টস থাকে? নিডল আর থ্রেড। যদি ইনবিল্ট সুচার হয় তাহলে নিডল আর থ্রেড থাকে। যদি এমনি সুচার হয়, যেমন সিল্ক, আগে সিল্ক এমনি উইদাউট নিডল পাত, তো আমরা তখন কি করতাম, যেমন বাড়িতে কোনো কিছু সেলাই করার জন্য মারা সুতো পরায়, সেরকম সুতো পরাতাম, সুতো পরিয়ে তারপর সুচার করতাম। যেরকম নিডল দরকার হতো, তার পেছনে আই থাকতো, আয়ের মধ্যে সুতো পরানোর মতো সুতো পরিয়ে তারপর সুচার করা হয়, ঠিক আছে? কিন্তু এখন বেসিক্যালি ইনবিল্ট আসে। তো এগুলোকে কি বলে, কি নিডল বলে? আর আগের যে আই থাকতো সেই নিডলগুলোকে কি বলে জানিস? কেউ জানিস? ক্যাটগাট। আমি বলছি নিডল গুলোকে যার আই আছে, যাতে সুতো পরাতে হয় বাইরে, আর যার আই নেই, আইলেস নিডল, যার মধ্যে অলরেডি ইনবিল্ট সুচার ইনসার্ট করা হয়। নিডল এর মধ্যে ডিফারেন্স কি বলে তাদের? যাদের আই আছে তাদের কি বলে? এটা হচ্ছে টিপ, হ্যাঁ, আর এখানে একটা আই থাকে এরকম, যার মধ্যে দিয়ে সুচার পরানো হয়, ঠিক আছে? তো এই নিডলকে কি বলে? আর আরেক ধরনের নিডল পাওয়া যায় এরকম, ঠিক আছে, যার পেছনে এরকম একটু একটা ওয়াইড থাকে, যার মধ্যে সুচার ইনসার্ট করা। এই নিডলকে বলে ক্রোমাটিক নিডল, এন্ড দিস হচ্ছে অ্যাডক্রোমাটিক। কেন ক্রোমাটিক এন্ড অ্যাডক্রোমাটিক বলে? এনি আইডিয়া? একদম, দুটোর ডায়ামিটার একই আছে, দুটোর ডায়ামিটার একই আছে, একই নিডল, একই ডায়ামিটার, একই নিডল, একই তার সার্কেলের কার্ভেচার একই রকম, কিন্তু উইথ আই এটাকে ক্রোমাটিক নিডল বলে, উইদাউট আই এটাকে অ্যাডক্রোমাটিক নিডল বলে। কেন? যে পেছনের দিকে এক্সপ্যান্ডেড যে তোর আইটা থাকে, দ্যাট উইল কজ মোর ট্রমা টু দ্য টিস্যু। যখন ও ইনসার্ট করে, ঠিক আছে, মোর ট্রমা করে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে যদি একটা তোর সুচারটা একটা তোর নিডলের মধ্যে একটা হোল করে তার মধ্যে যদি এরকম ভাবে প্লেস করা থাকে, হ্যাঁ, তো দ্যাট কজ লেস ট্রমা ইন এ টিস্যু। যদি অনেক ফ্রেজাইল টিস্যু হয়, তার মধ্যে যদি আমি ট্রমাটিক নিডল যার আই আছে, দ্যাট কজ মোর ট্রমা। বোঝা গেল? বুঝতে পেরেছিস তো? তো এবার টাইপ অফ সুচার, হ্যাঁ, তো সুচারের কি কি টাইপ হয়? এনি আইডিয়া? হুম, একটা হলো, আর হ্যাঁ, মেটেরিয়াল, আর 2 নম্বর। তারপর 1 নম্বর হচ্ছে সোর্স, ঠিক আছে? সোর্স কি? whether it is naturally derived or synthetically made, ঠিক আছে? ন্যাচারাল ডিরাইভ হচ্ছে কি বল? সিল্ক, ঠিক আছে? সিল্ক কোথা থেকে পাওয়া যায়? সিল্কওয়ার্ম। সিল্কওয়ার্ম থেকে আমি সুচার তৈরি করি? এনিওয়ান? করবি? ও, সিল হয়ে নাম মানে সিল্কওয়ার্ম থেকেই তৈরি হবে নাকি? বাড়ি থেকে সার্চ করবি, পরের দিন জিজ্ঞেস করবি।
বানাচ্ছিস না বল, জানিস? এনি আইডিয়া, এনি আইডিয়া? হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছিস, কিন্তু সিল্ক নয় সেটা, সেটা হচ্ছে পিগের মিকোসা দিয়ে, ইন্টেস্টিনাল মিকোসা দিয়ে ক্রমিক ক্যাটগার্ড তৈরি হয়, ক্যাটগার্ড তৈরি হয়। এটা কি দিয়ে হয়? এনি আইডিয়া? বাড়িতে গিয়ে দেখবি, ঠিক আছে? তো ন্যাচারালের মধ্যে কি আছে? সিল্ক আছে, ক্যাটগার্ড আছে, ঠিক আছে? সিনথেটিক, যে সিনথেটিক সোর্সেস থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সোর্স। তারপর হচ্ছে টাইপ অফ ফিলামেন্ট। টাইপ অফ ফিলামেন্টস কি কিরকম? মোনোফিলামেন্ট মানে সিঙ্গেল থ্রেড, বোঝা গেল? সিঙ্গেল থ্রেড মানে একটাই থ্রেড, ঠিক আছে? আর মাল্টিফিলামেন্ট বা ব্রেডেড কিরকম হয়? চুল বাঁধিস তোরা, বিনুনি করিস, ঠিক আছে? বিনুনির মতো মাল্টিপল থ্রেডস, ঠিক আছে? পাটের দড়ি তৈরি হয় যেভাবে, মাল্টিপল থ্রেডস থাকবে। মনোফিলামেন্ট মানে সিঙ্গেল, মাল্টিপল মানে এর মধ্যে আবার এরকম এরকম, ঠিক আছে? মাল্টিব্রেডেড, বোঝা গেল? নেক্সট হচ্ছে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক যে টিস্যুর মধ্যে অ্যাবজর্ব করে যাবে, টিস্যু বলছি, টিস্যু টিস্যু মধ্যে ডিসলিউট করে যাবে বা হাইড্রোলাইজ করে যাবে, ঠিক আছে? আর পড়বে না, পার্মানেন্টলি থাকবে। তো দিস আর দ্য টাইপস অফ সুচার। মোনোফিলামেন্ট সুচার আর মাল্টিফিলামেন্টের মধ্যে ডিফারেন্স। এক নম্বর হচ্ছে মাল্টিপল স্ট্যান্ড, সিঙ্গেল স্ট্যান্ড, বোঝা গেল? ঠিক আছে? এবার যদি মাল্টিপল ফিলামেন্ট হয় তাহলে কি হবে? তার সারফেস এরিয়া বেশি হবে, তাই তো? একটা সিঙ্গেল থ্রেড, তার সারফেস এরিয়া যত, মাল্টিপল থ্রেডস যদি একসাথে কম্বাইন করে দিই তো সারফেস এরিয়া কি হবে? হ্যাঁ, বেশি হবে। তাহলে কি, যখন টিস্যুর মধ্যে দিয়ে ইনসার্ট করবি, সিঙ্গেল ফিলামেন্ট যখন ইনসার্ট করবি তখন তার সারফেস এরিয়া ছোট হওয়ার জন্য সে টিস্যু ড্যামেজ এবং টিস্যু ড্র্যাগ অনেক কম করবে। যদি মাল্টিপল ফিলামেন্টস হয় তাহলে তার টিস্যু ড্র্যাগ অনেক বেশি হবে, বুঝতে পারলি? কিন্তু মোনোফিলামেন্টের কি অসুবিধা? সিঙ্গেল ফিলামেন্ট হলে কি হবে? তুই যখন নট দিবি তখন কি হবে? ইট উইল স্লিপ। মাল্টিপল ফিলামেন্ট যদি হয় তাহলে কি, সারফেস এরিয়া বেশি, যত সারফেস এরিয়া বেশি হবে তাকে ইজিলি তুই নট প্লেস করতে পারবি। কারণ কি, স্লিপ করবে না। কেন স্লিপ করবে না? তার কারণ আবার মেমোরি অন্য জিনিস, স্ট্রাকচারাল মেমোরি অন্য জিনিস, ঠিক আছে? সিঙ্গেল ফিলামেন্ট যদি হয় এদিকে টাকা, ঠিক আছে? ব্রেডেড সুচারের মেমোরি হয় না, বুঝেছিস? মেমোরি কিসের হয়? সিঙ্গেল ফিলামেন্ট। তো মেমোরি কম হওয়ার না, মেমোরি নেই। উইগ্রিলের কোনো মেমোরি নেই, সিল্কের কোনো মেমোরি নেই। মেমোরি মানে কি? হোয়াট ইজ মেমোরি? হ্যাঁ, তোর মেমোরি না, সুচারের মেমোরি হচ্ছে আমি যখন যে সুচারকে আমি, যে ম্যানুফ্যাকচারার, হ্যাঁ, সে যখন যে স্ট্রিপের মধ্যে আছে, ঠিক আছে, এই স্ট্রিপের মধ্যে যখন প্লেস করেছে, হ্যাঁ, যে শেপে সে আছে, তুই যখন সেখান থেকে বার করছিস, ও বার করার পর খুলে আবার ছেড়ে দিই, ও আবার সেই মেমোরিতে চলে যাবে, মানে সেই শেপে চলে যাবে, দ্যাট ইজ কল মেমোরি। তো আমরা কি করি, সিঙ্গেল বা মোনোফিলামেন্ট যে সুচার গুলো আছে, তো সেগুলো কি কি, যেমন প্রোলিন, নাইলন, হ্যাঁ, এগুলোকে আমরা যখন সুচার করার আগে কি করি, যখন আমাদের অ্যাসিস্ট্যান্ট আমাকে সুচার পাস করছে তখন সে কি করে, মেমোরি কিল করে আগে।
মেমোরি কিল করতে হয়। কি করে কিল করতে হয়? এরকম টানলে কিল হয়ে যাবে। প্রথমে নিডল হোল্ডার দিয়ে নিডলটাকে ধরতে হয়, ঠিক আছে, আর নাই একদম এন্ডে একটা মসকিউটো ফরসেপ দিয়ে ধরে টানতে হয়, দুদিকে টানতে হয়, জেন্টেল পুল করতে হয়, পুরো মানে গায়ের জোরে যদি টানলিস ছিঁড়ে যাবে, ঠিক আছে। জেন্টেল পুল একবার দুবার করলে ওর মেমোরিটা অনেকটা রিডিউস হয়ে যায়। এবং ব্রেডেড সুচার কেমন? যেমন সিল্ক, উইক্রিল, এদের কোনো মেমোরি নেই, বোঝা গেল? মেমোরি কম হয়ে যায় তাদের মনোফিলামেন্ট সুচার, তাদের মেমোরি আছে, তাদের মেমোরি রিডিউস করতে হয়, কিন্তু ব্রেডেড সুচারদের মেমোরি বলে কিছু হয়নি, বোঝা গেল? হ্যাঁ, এবার যেহেতু মনোফিলামেন্ট সুচারে কি হয়, একটাই ফিলামেন্ট আছে, তুই যতই নট মারবি ও স্লিপ করে যাবে। এই জন্যই মনোফিলামেন্ট সুচারদের 6 to 8 নট সবসময় করতে হবে। যখনই তুই নট ট্রাই করছিস তো 6 to 8 টাইমস নট নিতে হয়, নাহলে নট উইল স্লিপ। ব্রেডেড সুচারের ক্ষেত্রে আমরা কি করি? ফার্স্ট নট নিলাম, সেকেন্ড নট নিলাম, থার্ড নট ইজ পার্মানেন্ট নট, ঠিক আছে। ফার্স্ট নট বা সেকেন্ড নট স্লিপ হয়ে যেতে পারে, কিন্তু থার্ড নট ইজ এ পার্মানেন্ট নট, বোঝা গেল? কিন্তু নন ব্রেডেড বা মনোফিলামেন্ট সুচারের ক্ষেত্রে আমাদের 6 to 8 নট লাগে, তার কারণ তাদের মেমোরি আছে, সিঙ্গেল সুচার, সারফেস এরিয়া কম, দ্যাট উইল স্লিপ, বোঝা গেল? ঠিক আছে, তো বলে দিলাম মোর ডিফিকাল্ট টু টেক নটস, ঠিক আছে। সারফেস এরিয়া মনোফিলামেন্টের লেস, এর সারফেস এরিয়া 1000 টাইমস দেন মনোফিলামেন্টস, কারণ কি মাল্টিপল ফিলামেন্টস লাগছে, ঠিক আছে। তো মনোফিলামেন্ট তোর সারফেস এরিয়া একটাই, মানে জাস্ট সিঙ্গেল থ্রেড, তাহলে তার সারফেস এরিয়া কম। সারফেস এরিয়া কম হলে চান্সেস কি? ইনফেকশন কম হবে। তার কেন কম হবে? কেন মাল্টিফিলামেন্টের বেশি হবে? তার কারণ কি? দিস আর দ্য সার্ভিসেস, এগুলোকে কি বলে? সার্ভিসেস, খাঁজ, ঠিক আছে, বোঝা গেল? তো ক্যাপিলারি অ্যাকশনে কি হবে? টিস্যু ফ্লুইড উইল কি হবে? মাল্টিফিলামেন্টস হলে টিস্যু ফ্লুইড কি হবে? অ্যাবজর্ব হবে। মাল্টিফিলামেন্টস তো, হ্যাঁ, মাল্টিফিলামেন্টস হলে কি হবে? মাল্টিফিলামেন্টস গুলো ইউজুয়ালি কি হয়? এটা অ্যাবজর্ব ফ্লুইডস, ঠিক আছে। সিল্ক দেখবি একটা প্রোলিন প্লাস্টিকের মতো হয়, তুই জলে ডোবাবি, বিটাডিনে ডোবাবি, এতে ডোবাবি, কিছু হবে। সিল্ক ডোবাবি পুরো ভিজে যাবে, লিকুইড ডোবাবি পুরো ভিজে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো মাল্টিপল থ্রেডস যখন একসাথে থাকবে তো এই সার্ভিসেসে কি হবে? ক্যাপিলারি অ্যাকশনে এই জল কি করবে? টেনে নেবে, হ্যাঁ, and bacteria, fibrin, clots will lodge in between the surfaces. খাঁজ আছে তো, মাল্টিপল থ্রেডস এর জন্য খাঁজ তৈরি হয়েছে সেখানে হবে, তো it will stay there and cause infection. সেদিনকে একটা ভদ্রমহিলা এসেছিল ব্যাঙ্গালোর থেকে, ওটি করিয়ে এসেছে, ওপেন কোলেসিস্টেক্টমি, ঠিক আছে। এখানে এসে তার সার্জিক্যাল সাইড ইনফেকশন হয়ে গেছে। আমার আন্ডারে ভর্তি ছিল, প্রায় 1 সপ্তাহ মতো ভর্তি ছিল। ভর্তি হওয়ার পর অ্যান্টিবায়োটিক দিয়ে ড্রেন করে দিলাম, এই করে দিলাম, সবকিছু করে ঠিক হয়ে গেল, ঠিক আছে। যেখানটা ড্রেন করেছিলাম সেই জায়গাটা আবার সেকেন্ডারি সুচার করে করে আবার সেগুলো ঠিকও হয়ে গেছে, চলে গেছে। 3-4 মাস পরে আবার সে ফিরে এসেছে, ঠিক আছে। এইখান থেকে এত বড় ইনসিশন ছিল, এই দিক থেকে আমরা ড্রেন করেছি, সবকিছু করেছি, এইখানটা আবার এরিথেমা হতে শুরু করেছে। ওপরের দিক আমরা যেদিকে করেছিলাম সেদিকে না, ওপরের দিকে একটা জায়গায় এরিথেমা হতে শুরু করেছে। হ্যাঁ, মনে হচ্ছে ভেতরে কোনো কালেকশন বা ইয়ে আছে। আমি ইউএসজি করালাম, মাইনিউট কালেকশন ছিল, এই ছিল, অ্যান্টিবায়োটিক দিলাম, আস্তে আস্তে এরিথেমা রিডিউস হয়ে গেল। এই করো, এবার ড্রেসিং করতে, বাড়িতে কাউকে দিয়ে ড্রেসিং করাচ্ছিল, ড্রেসিং করতে গিয়ে
একটা সুচার মেটেরিয়াল সে বেরিয়ে এসছে, বোঝা গেল? হ্যাঁ, এবার সেটা আবার কাগজে করে নিয়ে এসছে যে দেখার জন্য, এসে আমাকে গালাগালি দিচ্ছে যে আপনার জন্য, নাহলে ওপরে আগে যে অপারেশন করেছিল তার জন্য ইনফেকশন হয়েছে, আপনারা ঠিক করেননি, এইসব ভুল করেন। তো কি বেসিক্যালি এটা কি হয়েছে, আমরা যখন ক্লোজ করি, মনে করো ওপেন কোলিসিস্টেক্টমি ভিডিও দেখাচ্ছিলাম, এবার যখন ক্লোজ করছি কিভাবে ক্লোজ করি, গজ পিস দিয়ে, কি বলছি, গজ দিয়ে ক্লোজ করি আমরা, হ্যাঁ লেয়ার ওয়াইজ ক্লোজ করি, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা ইউজুয়ালি অ্যাবডোমিনাল মাস ক্লোজার করি। মাস ক্লোজার মানে কি, যতগুলো স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু বাদ দিয়ে পেরিটোনিয়াম, রেক্টার শীথ, ঠিক আছে, পাশা সব মিলিয়ে একসাথে ক্লোজ করি, ঠিক আছে? নাই ভিক্রিল দিয়ে, নাই পিডিএস দিয়ে, নাই প্রোলিন দিয়ে, পুরো ক্লোজ করলাম। স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু ইথিলিন দিয়ে ক্লোজ করে দিই, অনেকে ভিক্রিল দিয়ে ক্লোজ করে, ঠিক আছে? মেন মিডলাইন উন্ড হলে তোর পিডিএস বা প্রোলিন দিয়ে ক্লোজ করে, লুপ পিডিএস বা লুপ প্রোলিন দিয়ে। কিন্তু যদি মনে কর প্যারামিডিয়ান হয় বা সাবকস্টাল, অনেক সময় ভিক্রিল দিয়ে ক্লোজ করে, বোঝা গেল? তো সেই একটা ভিক্রিলের এই চলে বার করে নিয়ে এসছে। তো ইনফেকশন ওখানে লজ হয়েছিল, যেহেতু সার্ভিসেস থাকে, ইনফেকশন অনেকদিন লস হয়েছিল। আগে যে অ্যান্টিবায়োটিক 4 দিন 5 দিন 7 দিন ধরে আইভি অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম, তাতে ইনফেকশন হয়তো ঠিক হয়ে গেছিল, কিন্তু যেহেতু ওর সার্ভিসেস আছে ভিক্রিলের, হ্যাঁ, তো ওখানে ইনফেকশন লজ হয়েছিল। তারপর আবার যখন অ্যান্টিবায়োটিক বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে ও ইনফেকশন আবার ফ্লারিশ করতে শুরু করে, আবার একটা লোকালাইজড কালেকশন তৈরি করে, বোঝা গেল? এই জন্য গল্পটা বললাম, মাথায় ঢুকলো? ঢুকেছে? ব্যাপারটা দেখ, ব্যাপারটা ওর তো অনেকটা কালেকশন ছিল, আমরা কালেকশন ডিপেন্ডেন্ট পোর্শন থেকে ড্রেন করেছি, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক দিয়ে ওর সবকিছু ঠিক হয়ে গেছে। এবার মনে কর একটা সুচার মেটেরিয়াল ছিল যেখানে নট মারা আছে, থ্রেডেড সুচার, মানে ব্রেডেড সুচার ছিল, অনেক হয়তো কিছু ব্যাকটেরিয়া ক্লট ওখানে লজ হয়েছিল। এবার যেই অ্যান্টিবায়োটিক সিরাম লেভেল আস্তে আস্তে তোর ডিক্রিজ হতে শুরু করেছে, আস্তে আস্তে ও ব্যাকটেরিয়া লোকালি টিস্যু ফ্লুইডের সাথে রিঅ্যাকশন করে করে আবার ও টিস্যু ফ্লুইড তো সবসময় বেরোচ্ছে, ঠিক আছে? তো টিস্যু ফ্লুইড ইজ আ কালচার মিডিয়াম ফর ব্যাকটেরিয়া, ঠিক আছে? আস্তে আস্তে ওখানে নাম্বার বাড়িয়েছে, আস্তে আস্তে এবার লোকাল ইনফেকশন, ইনফ্লামেশন তৈরি হচ্ছে, রেডনেস তৈরি হচ্ছে, বোঝা গেল? তাহলে মনোফিলামেন্ট আর মাল্টিফিলামেন্টের ডিফারেন্স কি, মাথায় ঢুকেছে? এবার অ্যাবজর্বেবল এন্ড নন অ্যাবজর্বেবল, বল। অ্যাবজর্বেবল, নন অ্যাবজর্বেবল। অ্যাবজর্ব হবে মানে তুই মনে কর সুচার করছিস, কিছুদিন পরে দেখবি ওইখানে আর সুচার মেটেরিয়ালই নেই, পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। কিন্তু নন অ্যাবজর্বেবল সুচার দিয়ে কি হবে, রিমুভ করতে হবে, ঠিক আছে? তো নন অ্যাবজর্বেবল সুচার ইউজুয়ালি ইনার্ট মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, ইনার্ট মেটেরিয়াল, যাতে টিস্যু ফ্লুইডের সাথে ওর কোনো রিঅ্যাকশনই হবে না। রিঅ্যাকশন হলে তো হাইড্রোলিসিস হবে, কেমিক্যাল ডিগ্রেডেশন হবে, হ্যাঁ, টিস্যু ফ্লুইডের সাথে বা টিস্যুর সাথে ওর কোনো রিঅ্যাকশনই হবে না, তাহলে অ্যাবজর্ব হবে না, ওখানেই থাকবে, ঠিক আছে? আর এর রিঅ্যাকশন হবে, তাই অ্যাবজর্ব হয়ে যাবে। তো টিস্যু রিঅ্যাকশন, অ্যাবজর্বেবল সুচারে টিস্যু রিঅ্যাকশন হবে। আর এই ইনার্ট যেহেতু ইট উইল পারসিস্ট ফর লঙ্গার টাইম। এবার মনে কর একটা, হোয়াট ইজ টেনসাইল স্ট্রেংথ অফ আ সুচার? তো এটা আমি এইখানে তোদের
বোঝানোর জন্য বলছি, স্ট্রেংথ ডিপেন্ড করে কিসের উপর? একটা হচ্ছে মেটেরিয়াল, কি মেটেরিয়াল দিয়ে তৈরি, প্রত্যেকটা সুচার ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে? হ্যাঁ, এক নম্বর হচ্ছে তার কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, আরেকটা হচ্ছে তার থিকনেস। যদি তুই যত সুচারের ডায়ামিটার কম হবে, তুই যত জোরে পুল করবি সে তাড়াতাড়ি ছিঁড়বে। মোটা সুচার হলে তার পক্ষে সেটা ডিফিকাল্ট হবে। যদি ব্রেডেড সুচার হয় তার এমনি থিকনেস বেশি হবে দেন আ মোনোফিলামেন্ট, তাকে ব্রেক করা ডিফিকাল্ট হবে দেন আ মোনোফিলামেন্ট। এটা হচ্ছে এক্সপ্রেসড অ্যাজ ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক ইট when pulling two ends apart, মানে যদি আমি এরকম ভাবে পুল করি এটা কতক্ষণে ছিঁড়বে। ডিফারেন্স সুচারের ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, ডিফারেন্ট থিকনেস আছে, তাই জন্য ডিফারেন্ট টাইমে ও বা ডিফারেন্ট ফোর্স লাগবে টু ব্রেক ইট ডাউন। বোঝা গেল তো? এবার অ্যাবজর্বেবল সুচারের টেনসাইল স্ট্রেংথ কি হবে? উইথ টাইম ইট উইল ডিকে। কেন হবে? কারণ অ্যাবজর্বেবল সুচার টিস্যু ফ্লুইডের সাথে বা টিস্যুর সাথে রিঅ্যাকশন করে ইট উইল কেমিক্যালি কি হবে? ব্রেকডাউন হবে আস্তে আস্তে। হ্যাঁ, যতখানি এর ডায়ামিটার ছিল আস্তে আস্তে রিডিউস হবে, মেটেরিয়াল উইল গেট ফ্র্যাগমেন্টেড, ঠিক আছে? তো এর টেনসাইল স্ট্রেংথ উইথ টাইম ইট উইল ডিকে। হ্যাঁ, অ্যাবজর্বেবল সুচার শো ডিকে অফ স্ট্রেংথ উইথ টাইম। বুঝতে পারছিস তো? মাথায় ঢুকছে? মেটেরিয়াল may last in the tissue, ঠিক আছে? Its tensile strength cannot be relied on the vivo for this entire period. মানে বুঝলি? বুঝতে পারিস নি? although the এবার মনে কর একটা নন অ্যাবজর্বেবল সুচার, নন অ্যাবজর্বেবল সুচার, ঠিক আছে? হ্যাঁ, অ্যাবজর্বেবল সুচারের তো তোর ডিকে হবেই। এবার নন অ্যাবজর্বেবল সুচার যার টিস্যুতে সে পারসিস্ট করবে অনেক দিন ধরে। কিছু কিছু অ্যাবজর্বেবল মানে নন অ্যাবজর্বেবল সুচার আছে টিস্যুতে অনেক দিন ধরে পারসিস্ট করে, হ্যাঁ, থাকবে অনেক দিন ধরে, কিন্তু তুই ইন ভিট্রো তার টেনসাইল স্ট্রেংথ যত ছিল ইন ভিভোতেই অতখানি থাকবে, এরকম নাও হতে পারে। বোঝা গেল? এইটুকু বুঝলেই হবে, এর থেকে বেশি ধরে লাগবে না। তাহলে অ্যাবজর্বেবল সুচারে টেনসাইল স্ট্রেংথ কি হবে? বেশি হবে না কম হবে? যারা ডিগ্রেড হয় না তাদের টেনসাইল স্ট্রেংথ উইল বি বেশি। এবার হচ্ছে সুচার ক্যারেক্টারিস্টিক বেসড অন মেটেরিয়াল ইট মেড অফ, ঠিক আছে? তাহলে ন্যাচারাল যাদের সোর্স বেসিক্যালি দে আর মেড অফ প্রোটিনস। একজন কে বললো যে ক্যাটগাট কি দিয়ে হয়? শিপ মিউকোসা, ইন্টেস্টিনাল মিউকোসা। তেমনি তো সিল্ক দিয়ে মেড হয় দেখে আসিস নি এখন? ঘোড়ার লেজ দেখেছিস তো সুন্দর? হ্যাঁ, ঘোড়ার লেজে সুন্দর চুল থাকে, দেখেছিস? বিনুনি করা যায় অনেকে, আবার যারা ভালো ঘোড়া টোড়া অনেক দামি দামি ঘোড়া পোষে আবার বিনুনি করে থাকতো। there is a long thread, হ্যাঁ, তো ঘোড়ার যে চুল হয় লেজের চুল সেখান থেকে সিল্ক তৈরি হয়, ঠিক আছে? সিল্ক সিল্ক বোঝা গেল? তাহলে ইট ইজ মেড অফ অ্যানিমাল প্রোটিন, শিপ মিউকোসা, ইন্টেস্টিনাল মিউকোসা, তারপর টেল অফ হর্স, ঠিক আছে, বা হেয়ার অফ হর্স থেকে হয়, ঠিক আছে? তো ইটস মেড অফ অ্যানিমাল প্রোটিন, ন্যাচারাল সুচার। কিন্তু আমাদের যে
সিনথেটিক সুচার গুলো আছে দ্যাট ইজ মেড আপ অফ পলিমার্স অফ কার্বোহাইড্রেটস, ঠিক আছে, পলিমার্স অফ কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, বোঝা গেল? হ্যাঁ, কি ইউজ করা যাবে? কোন সুচার গুলো? এই যেটা কোনটা কোনটা দেখা যায় সিনথেটিক, তাহলে কি হবে? কি হবে? হ্যাঁ, তো স্টমাকের কোন এনজাইম আছে কার্বোহাইড্রেটকে ভাঙে ভাই? হ্যাঁ, সুক্রোজ, ডাইস্যাকারাইড স্টমাকে থাকে এটা সুক্রোজ। তো তুই তো ফিজিওলজি পড়তে হবে আবার। আমরা কি মিউকোসা সেলাই করি? কেন করা যাবে? কোনটা ডিগ্রেড হয়ে যাবে? তুই কোনটা বলছিস? কার্বোহাইড্রেট ডিগ্রেড হয়ে যাবে? তুই আমাকে বল, তুই ফিজিওলজি পড়েছিস কি পড়িস? পড়েছিস? কম পড়েছিস না ভুলে গেছিস না পড়িসনি? পড়েছিস? এবার বল, তোর যদি আমার হিউম্যান বিং এমন কোনো এনজাইম আছে কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম দ্যাট ক্যান ব্রেক কমপ্লেক্স কার্বোহাইড্রেট? আমরা কি পারি? স্টার্চ, লিগনিন, এগুলো তো আমি কি বলেছি? ইজ মেড আপ অফ কার্বোহাইড্রেট পলিমার্স। তাহলে আমরা কি ব্রেকডাউন করতে পারবো? তাহলে প্রথম কথা, স্টমাক থেকে কোনো কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম বেরোয়? পেপসিন বেরোচ্ছে, ঠিক আছে, ঠিক তো? তো স্টমাকে করতে পারবো না এরকম কোনো কথা? প্রথম কথা, প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেট যেগুলো আমাদের সুচার ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয় সেগুলো এমনি তোর টিস্যু ফ্লুইডে তোর ডিগ্রেড করে, ঠিক আছে? যদি এরকম হতো যে এনজাইমসে ডাইজেস্ট হয়ে যেত বা এনজাইমসে ডিগ্রেড হয়ে যেত, তাহলে আমরা ব্যবহার করতে পারতাম। মনে করেন একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যানাস্টোমোসিস করেছি, ঠিক আছে, একটা সিনথেটিক সুচার। সিনথেটিক কি আমরা ইউজুয়ালি করি? পিডিএস দিয়ে করি, ঠিক আছে, সিনথেটিক সুচার দিয়ে করলাম, ডাইজেস্ট হয়ে যেত। তো দুদিন পরে, 2 দিন বা 3 দিন পরে, 4 দিন পরে, 1 সপ্তাহের মধ্যে খুলে যেত, হতো? তাহলে এনজাইমস, হিউম্যান এনজাইমস ক্যানট ডাইজেস্ট কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আমাদের সেই এনজাইমসই নেই। আমাদের কি এনজাইমস আছে? ডাইস্যাকারাইড শুধু, অ্যামাইলেজ, আমার লাইপেজের কথা বলছি, অ্যামাইলেজ আছে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কি বেরোয়? টাইলিন বেরোয়, ঠিক আছে, তারপর কি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আছে। এগুলো কি বন্ড কাট করে জানিস? মনে আছে? আলফা 14 আর আলফা 16, ঠিক আছে, হয়ে গেল। আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কখনোই ব্রেক করতে পারি, সেলুলোজ ব্রেক করতে পারি, লিগনিন ব্রেক করতে পারি, পেকটিন ব্রেক করতে পারি, কোনটা গরু পারে, আমরা পারি। যাই হোক, তাহলে কি হলো? তো প্রোটিন যারা ন্যাচারাল সুচার তারা মেড অফ প্রোটিন। তো আমাদের প্রোটিওলাইটিক এনজাইমস আছে। কি কি প্রোটিওলাইটিক টিস্যু এনজাইমস আছে তো? কি রে বল, আজকে কথাই বলছি, তোর কথা বলতে বারণ করেছি, প্রশ্নের উত্তর দিতে বারণ করেছি তোর? শরীর খারাপ লাগছে? কি হয়েছে? আচ্ছা বল, প্রোটিওলাইটিক কি এনজাইমস আছে টিস্যু? HCl টিস্যু, তো টিস্যু প্রোটিওলাইটিক এনজাইমস আছে, তো প্রোটিওলাইটিক ব্রেকডাউন। মেটালোপ্রোটিনেজ আছে বিভিন্ন, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে, that will break down proteolytic enzymes, ঠিক আছে? আর সিনথেটিক ম্যাটেরিয়াল আর মেড আপ অফ কার্বোহাইড্রেটস,
কার্বোহাইড্রেটস তো প্রোটিনোলাইটিক ভাবে ব্রেকডাউন হবে, তো কি হবে? হাইড্রোলাইসিস হবে। ঠিক আছে, তাহলে প্রোটিওলাইটিক এনজাইমস যে ব্রেকডাউন করবে ন্যাচারাল মেটেরিয়ালকে, দিস ডিপেন্ড অন দ্য টিস্যু টু টিস্যু ভ্যারি করবে। কারণ কি, এনজাইমস কন্টেন্ট কতখানি আছে, এনজাইমস এর অ্যাক্টিভিটি কতখানি পাওয়ারফুল এনজাইমস, তার উপর ডিপেন্ড করবে। লোকেশন টু লোকেশন, টিস্যু টু টিস্যু, টাইম টু টাইম, টেম্পারেচার, অনেক কিছুর উপর ভ্যারি করে। তো এদের ডিগ্রেডেশন উইল বি আনপ্রেডিক্টেবল। সব টিস্যুতে, সব টেম্পারেচারে, সব কেমিক্যাল কন্ডিশনে, সব পিএইচ এ একরকম ভাবে কাজ করবে না। বাট হাইড্রোলাইটিক ডিগ্রেডেশন কি, জাস্ট টিস্যু ওয়াটার দিয়ে ডিগ্রেড হবে। তো ইট ইজ মোর প্রেডিক্টেবল। বুঝতে পারছিস না? মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এবার যদি এই যে তোর মেড অফ প্রোটিন, প্রোটিন মানে কি, অ্যানিমাল প্রোটিন দিয়ে তৈরি হয়, তাহলে ইট ইজ অ্যান্টিজেনিক, ক্যান কজ টিস্যু রিঅ্যাকশন। ফরেন অ্যান্টিজেন, তো প্রোটিন ইজ আ ফরেন অ্যান্টিজেন। হ্যাঁ, কার্বোহাইড্রেট আমরা কি পড়েছিলাম মাইক্রোতে, প্রোটিন ইজ আ বেটার অ্যান্টিজেন দেন কার্বোহাইড্রেট, কারণ কার্বোহাইড্রেট স্ট্রাকচার অনেক বড় হয়, cannot detected by কি, innate immunity, ম্যাক্রোফেজ, এই দিয়ে ডিটেক্ট করতে পারে না কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেট অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারে, দেন প্রোটিন অনেক বেটার অ্যান্টিজেন। এই পর্যন্ত বোঝা গেছে তো? তো আইডেল সুচারের কিছু ক্রাইটেরিয়া আছে, বাট দের ইজ নো সুচার লাইক দ্যাট। আইডেল সুচার বলে কোনো সুচার হয় না, তার ক্রাইটেরিয়া আছে, কিন্তু কোনো সুচার এরকম নেই যে সব ক্রাইটেরিয়া ফুলফিল করবে। এক নম্বর, ইজি টু হ্যান্ডেল, প্রেডিক্টেবল বিহেভিয়ার, প্রেডিক্টেবল টিস্যু টেনসাইল স্ট্রেংথ, ইট মাস্ট বি স্টেরাইল। স্টেরাইল তো সব কিছুতে হতে হবে, সব সুচারকে স্টেরাইল হতে হবে। ঠিক আছে, ইজিলি গ্লাইড থ্রু দ্য টিস্যু, গ্লাইড করতে হবে যাতে টিস্যু ইনজুরি কম হয়। নটিং এবিলিটি, সিকিউর নট করতে পারি, এমন যদি সুচার হয় যে বারবার খুলে যাবে, হোল্ড করতে পারবে না নট, তাহলে ভালো সুচার না। ইজিলি অ্যাভেলেবল, লেস কস্টলি। ঠিক আছে, মিনিমাল টিস্যু রিঅ্যাকশন হবে, অ্যান্টিজেনিক হবে না। ঠিক আছে, ক্যাপিলারি অ্যাকশন থাকবে না। ক্যাপিলারি অ্যাকশন থাকলে কি হবে, ইট উইল ড্রপ মোর ফ্লুইডস, তার সঙ্গে ব্যাকটেরিয়া, ফিব্রিন, ক্লট উইল লজ ইন দ্য সার্ভিসেস। ঠিক আছে, নন অ্যালার্জিক, নন কার্সিনোজেনিক। বোঝা গেল? বুঝতে পারলি? এবার হচ্ছে নিডলস। নিডলস এর কি কি পার্ট আছে? সুচার নিয়ে এখন কিছু প্রবলেম নেই তো, সুচার আমি দেখাবো, মানে কিভাবে দেখতে হয় সেটা দেখাবো। নিডলস, নিডলস এর কি কি পার্ট হয়? একটা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, পয়েন্ট, পয়েন্টের টিপ, পয়েন্ট, দিস ইজ বডি। এখান থেকে এই পুরোটা হচ্ছে বডি। ঠিক আছে, and this is shank, যেখানে একটা তোর গ্যাপ থাকবে যেখানে এসে সুচার উইল অ্যাটাচ। এটা মেশিন দিয়ে একটা গ্যাপ থাকে, হোল থাকে, তার মধ্যে সুচার প্লেস করে দেওয়া হয়, দেন পাঞ্চ করে দেওয়া হয়, তো সুচারটা টাইট হয়ে গেল, আর খুলবে না। ঠিক আছে, তো হোয়াট টাইপ অফ নিডল, এটা কি, হোয়াট টাইপ অফ নিডল? এটা এট্রমাটিক নিডল। যদি এখানে আই থাকতো তাহলে কি হতো, যদি এখানে আই থাকতো দ্যাট ইজ ট্রমাটিক নিডল। ভেরি গুড। আমরা কি করে নিডল ধরি? নিডল হোল্ডার দিয়ে। নিডল হোল্ডার কিরকম দেখতে হয়? তো পড়াশোনা সব করে এসেছিস, তোকে পড়ানোর দরকারই। দিস ইজ নিডল হোল্ডার। ঠিক আছে, তো নিডল হোল্ডার কি করে চিনবো আমি? কি কি পার্টস আছে একটা ইনস্ট্রুমেন্টের?
What are the parts? Finger, bow or ring, then catch, then shaft, then box joint. সবার থাকবে না, তারপরে কি আছে, জয়েন্ট আছে। ইট মে বি বক্স, ইট মে বি পিভট। ঠিক আছে, নেক্সট কি আছে, ব্লেডস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা এটা কি কিরকম নিডল হোল্ডার? ইট ইজ আ স্ট্রেট। আর এটা দিস ইজ কার্ভ। ঠিক আছে, তো এটা কি সাইজ গুলো দেখে মনে হচ্ছে কি দিস ইজ স্মল, দিস ইজ স্মল, এর উপরেরটা ইট ইজ মিডিয়াম সাইজ, ইট ইজ লার্জ। ডিফারেন্ট সাইজ কেন লাগে? এনি আইডিয়া? যত ডিপে কাজ করবো তত বড় জিনিস লাগবে, যত সারফেসে কাজ করবো ছোট জিনিস লাগবে। ঠিক আছে, যদি প্লাস্টিক সার্জারি করে আরো ছোট জিনিস লাগবে, বাচ্চাদের খেলনার মতো সাইজ। প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক দিয়ে সার্জারি না, যারা প্লাস্টিক সার্জারি করে তাদের ছোট ছোট জিনিস লাগবে, খুব মাইনর কাজ করে। ঠিক আছে, তো এই যে ব্লেডস এর মধ্যে কি থাকবে না, এই যে দু রকম সেরেশন আছে, ট্রান্সভার্স সেরেশন আর মাঝখানে একটা গ্রুভ। এই গ্রুপটার কারণ কি? আর সেরেশন আছে, গ্রুপ আছে, কেন দু রকম জিনিসে সেরেশন থাকলে হতো, শুধু গ্রুপ থাকলে হতো না? যদি শুধু সেরেশন থাকতো তাহলে অসুবিধা কি হতো? সেরেশন শুধু তাহলে প্লেন হতো, সেরেশন থাকতো না, তাহলে কি হতো? তাহলে যদি সেরেশন বাদ দিয়ে শুধু মাঝখানে একটা এই থাকতো তাহলে কি হতো? ভেরি গুড। তোদের এত বুদ্ধি, তো পড়াশোনা করারই দরকার নেই, তোদের সব পড়ে আসছিস। তাহলে কি, যদি আমার শুধু সেরেশন থাকতো আমি হোল্ডই করতে পারতাম, বা শুধু প্লেন হতো আমি হোল্ডই করতে পারতাম, ইট উইল মুভ। ঠিক আছে, এবার যদি মাঝখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ, এই গ্যাপটা কি করবো? মনে কর এখানে একটা মাঝখানে আমি গ্যাপ রাখলাম, তো ফিঙ্গার উইল হোল্ড দ্য পেন্সিল মোর প্রিসাইসলি। ঠিক আছে, বোঝা গেল? মোর প্রিসাইসলি তুই ধরতে পারলি। তো যখনই তুই প্রেসার দিবি এবং টিস্যু পেনিট্রেট করবি, তো কি হবে? উইল মুভ। এবার যদি এখানে সেরেশন থাকে, এখানে যে একটা গ্যাপ আছে, হ্যাঁ, তার চারিদিকে যদি সেরেশন থাকে তাহলে কি হবে? উইল প্লেস ইন আ সাচ আ ওয়ে যে ও সাইডওয়ার্স মুভমেন্ট করবে না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমি কি করব? আমি নিডল দিয়ে আমি যখন সুচার করি আমার মোর প্রিসাইসলি করতে হয়, যেখানে সেখানে নিডল ঢুকে গেলে হবে না। ঠিক আছে, আমরা কিভাবে করি? নিডল তো একটা কার্ভেচার, তো আমরা মুভমেন্টও ওরকম ভাবে করব। ঠিক আছে, আমি যেই টিস্যু একটা হাতে ধরছি, মানে টুথ ফরসেপ বা সিম্পল ফরসেপ দিয়ে ধরলাম, দেন আই একটা সাইড দিয়ে আমি নিডল এন্ট্রি করলাম, আর একটা সাইড দিয়ে, তো ইট নিড প্রিসাইজ অ্যাকশন। আর যখন আমি আরো ডেপথে করব তা আরো প্রিসিশন দরকার। ঠিক আছে, কারণ অনেক ভাইটাল স্ট্রাকচার থাকতে পারে, তার মধ্যে আমি করব। তো নিডল যদি মুভ করে, দেখবি অনেক সময় এই যে সেরেশন গুলো নষ্ট হয়ে যায়, অনেকদিন পুরনো হয়ে গেছে সেরে, তো যখনই ঢোকাবো ও তখনই এই দিক বেঁকে যাবে, ওই দিক বেঁকে যাবে নিডল। বোঝা গেল? বোঝা গেল জিনিসগুলো? বুঝতে পারলি? তো একটা গ্যাপ আছে যাতে নিডলটা আমি ধরছি, হ্যাঁ, গ্যাপ যদি না থাকতো আমি নিডল ধরতেই পারতাম না, হোল্ডই করতে পারতাম না, নিডল উইল স্লিপ। ঠিক আছে, আর বাকি যে সেরেশন আছে সেটা সাইড ওয়াইজ যে মুভমেন্ট হবে সেটা করতে দেবে। টাইপস অফ নিডল পড়ানোর পরে আমি সুচার দেখাবো, মানে সুচার আমরা কি কি ইউজ করি, কিরকম সুচার, এত কিছু যে পড়লাম, পড়াও ধরবো তার সঙ্গে দেখাবো। ঠিক আছে, এবার টাইপস অফ নিডল, ডিফারেন্ট টাইপস অফ নিডল দেখেছিস তোরা? হ্যাঁ, কেন একই ধরনের নিডল দিয়ে তো কাজ করতে পারি, কেন ডিফারেন্ট টাইপস অফ নিডল দরকার হয়? এনি আইডিয়া?
বিভিন্ন ডেপথে? না, একদমই না। ঠিক আছে, ব্যাস। আর কিছু? একদমই না। ডিফারেন্ট টিস্যু হ্যাজ ডিফারেন্ট স্ট্রেংথ। স্কিন ফাসার যেরকম স্ট্রেংথ আছে, নিশ্চয়ই মিউকোসাতে সেরকম স্ট্রেংথ থাকবে না, ইন্টেস্টিনাল ওয়ালে সেরকম স্ট্রেংথ থাকবে না। হ্যাঁ, বোঝা গেল? স্কিনে আমি যে নিডল ব্যবহার করব, আমি ইন্টেস্টিনে সেরকম নিডল ব্যবহার করব না। হ্যাঁ, টাফ টিস্যুকে ধরার জন্য যেরকম ইনস্ট্রুমেন্ট দরকার, সফট টিস্যুকে ধরার জন্য ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট দরকার হবে, ডিফারেন্ট নিডল দরকার হবে। ঠিক আছে, বোঝা গেল? ডিফারেন্ট টিস্যু ডিফারেন্ট কার্ভেচার। ঠিক আছে, ডিফারেন্ট টিস্যু ডিফারেন্ট অর্গান ডিফারেন্ট ডেপথে থাকে, তার জন্য ডিফারেন্ট কার্ভেচার দরকার ফর মেকানিক্যাল অ্যাডভান্টেজ। আমি সব জায়গায় সব রকম স্পেস পাবো না। ঠিক আছে, আমি একটা হাফ সার্কেল নিলাম, আমি গিয়ে রেকটাম বা অ্যানাল ক্যানাল বা পেলভিসে কোনো অপারেশন করছি, আমি কি স্পেস পাবো না অত যে ও পুরো হাফ সার্কেল এরকম ঘুরিয়ে এই করা? তো সেখানে আমার 1/4 সার্কেল দরকার। আই ছোট জায়গা, সেখানে আমার সেরকম দরকার। টাঙে সেলাই করছি, টাং ইজ এ স্টাফ স্ট্রাকচার, সেরকম দরকার। ঠিক আছে, বোঝা গেল? স্কিনে করছি, স্কিনে আমি রাউন্ড বডি দিয়ে হবে না, সেখানে আমার ট্যাপার কাট লাগবে। ঠিক আছে, কাটিং, বুঝতে পারলি তো? ডিফারেন্ট টিস্যু ডিফারেন্ট স্ট্রেংথ, ডিফারেন্ট টিস্যুর লোকেশন ডিফারেন্ট। অ্যাপ্রোচ করতে গেলে আমাকে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজের জন্য, প্রিসিশনের জন্য আমার ডিফারেন্ট কার্ভেচার লাগবে, ডিফারেন্ট কাটিং এজ লাগবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তো হোয়াট আর দ্য টাইপস অফ নিডল? এক নম্বর হচ্ছে রাউন্ড বডি। হয় রাউন্ড বডি মানে পুরো, এটা পুরো রাউন্ড। ঠিক আছে, টিপ থেকে একদম শ্যাঙ্ক পর্যন্ত একই কার্ভেচারে, পুরো সিলিন্ড্রিক্যাল, পুরো গোল। ঠিক আছে, ইট মে বি ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার কাকে বলে? যদি এরকম এজ হয় বা এরকম এজ হয়। বোঝা গেল? দিস ইজ ট্রায়াঙ্গুলার। ফ্ল্যাটেন কিরকম? বোঝা গেল? চ্যাপটা যদি হয়, তাহলে রাউন্ড বডি তাদের কি বলছে? রাউন্ড বডি নীল। ট্রায়াঙ্গুলার তাদের কি বলছে? কাটিং নীল। এবার কি? কনভেনশনাল কাটিং, রিভার্স কাটিং। কনভেনশনাল কোনটা, রিভার্স কোনটা? কনভেনশনাল ট্রায়াঙ্গেল কনভেনশনাল, রিভার্স ট্রায়াঙ্গেল রিভার্স, তাই তো? বল। কি বলো মাস্টার? এইটা কি? এইটা এটা কনভেনশনাল। ঠিক আছে, আর এইটা হচ্ছে রিভার্স কাটিং। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে রিভার্স, দিস ইজ কনভেনশনাল। বোঝা গেল? দিস ইজ রাউন্ড বডি। এটা কি? হ্যাঁ, ফ্ল্যাট। হ্যাঁ,
কাটিং নিডল, এগুলো সব কাটিং নিডল। এটা তোর বেলি ল্যাবের ছবি আছে, ওটাই আমি, এটা দিস আ কাটিং নিডল। এটা যেহেতু 2D পিকচার তুই বুঝতে পারছিস না, আমাদের স্কিন সেলাই করার জন্য আমরা অনেক সময় ওই স্ট্রেট নিডল নিই, এটা স্ট্রেট নিডল, দিস আ স্ট্রেট নিডল বাট কাটিং এজ আছে, এরকম কাটিং এজ আছে, ক্রস সেকশনটা ট্রায়াঙ্গুলার, বোঝা গেল? ইট মে বি কনভেনশনাল, ইট মে বি রিভার্স হতে পারে, ঠিক আছে? কিন্তু যখন তোর স্ট্রেট নিডল হবে তার রিভার্স আর কনভেনশনাল ডিফারেন্স পাওয়া যায়, বোঝা গেল? তাই তো, বোঝা গেল? দ্যাট ইজ আ কাটিং নিডল কিন্তু স্ট্রেট নিডল। স্কিন তো লেখা আছে, এই তো লেখা আছে রে ভাই, সব লেখা আছে, তুই পড়ে দেখ কি লেখা আছে। কাটিং নিডলস ফর স্টিচিং স্কিন। আমরা অনেক সময় স্ট্রেট নিডল, ঠিক আছে, স্ট্রেট নিডল নিয়ে স্কিন আমরা তোর স্টিচ করি। অনেক জায়গায় মেকানিক্যাল তোর ডিফিকাল্টি হয় তোর রাউন্ড বডি নিয়ে স্টিচ করতে, ঠিক আছে, তো আমরা স্ট্রেট নিডল নিয়ে এই করি। যেমন কোথায়? ড্রেন ফিক্স করার জন্য, ড্রেন ফিক্স করার জন্য, ঠিক আছে, ড্রেন ফিক্স করার জন্য আমরা স্ট্রেট নিডল উইথ, আর এর স্ট্রেট নিডলের রিভার্স কাট কি বলে কাটিং এজ থাকে, তার সঙ্গে সিল লাগানো থাকে, ঠিক আছে, সিল দিয়ে করি। তোর চেস্ট ড্রেন, অ্যাবডোমিনাল ড্রেন ফিক্স করার জন্য আমরা এই করি, কারণ ওখানে কি হয়, ডিফিকাল্টি হয়, একটা ড্রেন ঢুকে রয়েছে এরকম গোল স্ট্রাকচার, সেখান থেকে নিডল নিয়ে এই করে, তো স্ট্রেট নিডল নিয়ে বেটার হয়। ঠিক আছে, তো এবার রাউন্ড বডি নিয়ে আমরা কি কি কাজ করি? রাউন্ড বডি কিরকম হয়? it may be pointed, it may be blunt, ঠিক আছে, it may be pointed, it may be blunt, ঠিক আছে। তো আমরা রাউন্ড বডিতে ইউজুয়ালি আমরা সফট স্ট্রাকচার সুচার করি, যেমন জিআই ট্র্যাক। জিআই ট্র্যাকের মধ্যে যদি আমি রিভার্স কাটিং বাট করি তো স্প্লিট হয়ে যাবে, ফুট হয়ে যাবে, পারফোরেট হয়ে যাবে, ঠিক আছে, সুচার করার পর মাল্টিপল পারফোরেশন হয়ে যাবে। তো আমরা রাউন্ড বডি দিয়ে করি। অনেক সময় যদি আর মানে খুবই ফ্রেজাইল থাকে তাহলে আমরা ব্লান্ট টিপ দিয়ে করি। তাহলে আর ব্লান্ট টিপ দিয়ে করলে কি হবে? পয়েন্টেড হলে কি হবে? ইনজুরি বেশি হবে, ব্লান্ট হলে ইনজুরি কম হবে, ট্রমা কম হবে, ঠিক আছে। তাহলে রাউন্ড বডি গ্র্যাজুয়ালি ট্যাপার টু আ পয়েন্ট, ঠিক আছে। যদি এর সারফেস এরিয়া দেখে সিলিন্ড্রিক্যাল, আস্তে আস্তে ও ট্যাপার আউট করবে টু দা পয়েন্ট, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার নিডিং হ্যাভ আ কাটিং এজ along all three sides, বুঝা গেল? The conventional cutting কিরকম হবে? এরকম হবে। তো এরকম হলে কাটিং এজ ফেসিং ইনসাইড অফ দ্য নিডল কার্ভেজ। এই জায়গাটা বোঝার আছে, দাড়ি চুলকে না, এটা দেখ ভালো করে, ঠিক আছে। হ্যাঁ, তোকে বলছি রিভার্স কাটিং মানে কি? কাটিং এজ অন দা আউটসাইড, কাটিং এজ। এবার যদি এক্সামিনার প্রশ্ন করে হোয়াট ইজ দ্য মানে which one is the cutting edge? এটা তো রিভার্স কাটিং এর, ঠিক আছে। তো দিস ওয়ান ইজ দ্য কাটিং এজ। হ্যাঁ, তো রিভার্স কাটিং এর আউটসাইড হবে কাটিং এজ, ঠিক আছে। কনভেনশনালের ক্ষেত্রে ইনসাইড হবে। তো যখন তোকে একটা সুচারের প্যাক দিয়ে দেবে, সেখানে লেখা থাকবে এরকম ভাবে ট্রায়াঙ্গেল করা থাকবে, ঠিক আছে। কি কি থাকে সুচার প্যাকে? সুচারের লেন্থ কতখানি, মনে কর
45 মিলিমিটার, সেন্টিমিটার বলে দিস, সরি 45 সেন্টিমিটার, ঠিক আছে, হ্যাঁ, বা সাপোজ 90 সেন্টিমিটার, ঠিক আছে, এরকম থাকবে। তার সঙ্গে নিডিলের কার্ভেচারের একটা ছবি থাকে, কোনোদিন দেখেছিস? হ্যাঁ, তারপর ক্রস সেকশনের একটা ছবি থাকে, ঠিক আছে, তারপরে লেখা থাকে রিভার্স কাটিং বা কনভেকশন মানে কনভেনশনাল কাটিং, ঠিক আছে। তো ওইটা দেখে পুরোটা ডেসক্রাইব করতে হবে। কিভাবে করতে হবে? যে ইচ্ছা এবং তার সঙ্গে সুচারের তোর নাম্বার থাকে 20, 30, 40, ঠিক আছে। তাহলে কি বলতে হয়? কিভাবে ডেসক্রাইব করতে হয়? সুচারের প্যাক দিল, সাপোজ মনে কর আমি তোকে দিচ্ছি, মনে কর সাপোজ এটা ওদিকে তাকা লেখা আছে সব। কিভাবে বলতে হয়? না, ইটস আ রোলিং সুচার। হ্যাঁ, এটা কি? সাইজ 20, রোলিং সুচার 20, রোলিং সুচার উইথ রাউন্ড বডি, পসিবলি এটা লেখা আছে হাফ সার্কেল, আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে কি 20 রোলিং সুচার, কত এমএম? এটা হচ্ছে নিডলের লেন্থ, ঠিক আছে, হ্যাঁ, 90 সেন্টিমিটার হচ্ছে সুচারের লেন্থ, ঠিক আছে। তাহলে 20 রোলিং সুচার উইথ হাফ সার্কেল রাউন্ড বডি নিডল and length of the suture is 90 সেন্টিমিটার। বোঝা গেল কিভাবে ডেসক্রাইব করতে হবে? প্রত্যেকটা জিনিস বলতে হবে এবং এগুলো দেখে বলতে হবে, না দেখে বলতে হবে না। তোকে সুচার দিয়ে দেবে, প্যাকেট দিয়ে দেবে, দেখে দেখে বলতে হবে। বোঝা গেল? বোকার মতো না দেখে বলতে যাস না। টু জিরো হচ্ছে সুচারের ডায়ামিটার, সুচারের একটা লেন্থ হয় আর ডায়ামিটার হয়, ঠিক আছে। বলছি সব বলছি 20 কিভাবে মেট্রিকে করতে হয় আমি বলছি, আমি এই জন্যই তোদের আস্তে আস্তে আসছি। 90 সেন্টিমিটার হচ্ছে সুচারের লেন্থ, বোঝা গেল? 20 হচ্ছে সুচারের ডায়ামিটার বা ক্রস সেকশনাল ডায়ামিটার, ঠিক আছে। হাফ সার্কেল হচ্ছে দিস ইজ হাফ সার্কেল, ফুল সার্কেল এরকম হবে আর দিস ইজ হাফ সার্কেল, ঠিক আছে, বোঝা গেল? 30 হচ্ছে দিস ইজ দা কি লেন্থ, হ্যাঁ, রাউন্ড বডি না কাটিং সেটা বলতে হবে, বুঝতে পারলি? এই সুচারটা বল। দেখ ব্রেডেড সিল্ক, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কত সেন্টিমিটার? 75 সেন্টিমিটার ইন্টু 2 আছে, মানে দুটো সুচার আছে, বোঝা গেল? এটা কি 0, নিডল কোথায়? নিডলের ডায়ামিটার কোথায়? নিডল কোথায়? হ্যাঁ, তো দ্যাট ইজ নিডললেস সুচার, ঠিক আছে, বোঝা গেল? দেখতে পাচ্ছিস এটা? আমি দেখতে পাচ্ছি না।
চেষ্টা করিস না, এমনি চেষ্টা করিস না, আর এমনি পড়াশোনা দেখার চেষ্টা করিস না, যত চোখ বন্ধ করে থাকা ভালো যায়। ঠিক আছে, বেসিক জিনিস তো বোঝা গেল। এবার ডিফারেন্ট সার্কেলস এন্ড স্ট্রেট সুচারের তোর এই, তাহলে এটা কি 20 রিভার্স কাটিং, দেখ 3/8 অফ দ্য সার্কেল। ঠিক আছে, সার্কেল যদি এরকম হয়, তো ডিম হয়ে গেল, সার্কেল যদি এরকম হয়, কিরে সার্কেল যদি এরকম হয়, এটা হবে হাফ সার্কেল। ঠিক আছে, হ্যাঁ, এটা হবে 1/4 অফ দ্য সার্কেল। ঠিক আছে, বোঝা গেল। এমনি 3/8 অফ সার্কেল কিরকম হবে? ঠিক আছে, রিভার্স কাটিং 3/8 অফ সার্কেল, 70 সেন্টিমিটার হচ্ছে সুচারের লেন্থ। ঠিক আছে, ক্যারেক্টার হচ্ছে ইথিলন টাইপ, এটা হচ্ছে মনোফিলামেন্ট পলিঅ্যামাইড ব্ল্যাক। ঠিক আছে, বোঝা গেল। কিচ্ছু লিখতে হবে না, বলতে হবে জাস্ট 20 ইথিলন সুচার। ঠিক আছে, 20 ইথিলন সুচার, হ্যাঁ, 70 সেন্টিমিটার লেন্থ উইথ রিভার্স কাটিং 3/8 অফ সার্কেল অফ নেট। ঠিক আছে, কিচ্ছু অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু তোকে দেখে প্রত্যেকটা পয়েন্ট বলতে হবে। তুই যদি 45 mm বাদ দিস, কিচ্ছু এসে যাবে না, কিন্তু তুই যদি রিভার্স কাটিং না বলিস, তাহলে তোর নাম্বার কাটা। তুই যদি সুচারের নাম না বলিস, ইথিলন মানে কি, হোয়াট ইজ ইথিলন? সিনথেটিক, তো বুঝলাম। ইথিলন ইজ নাইলন। ঠিক আছে, বা এর কেমিক্যাল নেম কি, পলিঅ্যামাইড। বোঝা গেল। ঠিক আছে, যেটা দেখাচ্ছে দেখ, এটা হচ্ছে 1/4 অফ দ্য সার্কেল। ঠিক আছে, দিস ইজ 3/8 অফ সার্কেল, হ্যাঁ, ইজ হাফ সার্কেল, 5/8 অফ সার্কেল। ঠিক আছে, হ্যাঁ, যে শেপের, এগুলো তোর বেরিয়ান ল্যাবে এরকম ভাবেই দেওয়া আছে, এবং বিভিন্ন ইউজেস বলা আছে। যে শেপের মুখস্থ করতে হবে ভ্যাজাইনা। ঠিক আছে, স্ট্রেট নিডল স্কিনে লাগে। ঠিক আছে, কার্ভ কার্ভ নিডল ওরাল ক্যাভিটি। কেন কি, ওরাল ক্যাভিটিতে বিভিন্ন খাঁজ আছে। ঠিক আছে, সেখানে তুই সার্কেলের মতো তুই পুরো ঘোরাতে পারবি না, সার্কেলের রাউন্ড হলে ঘোরাতে পারবি। ঠিক আছে, বোঝা গেল। হাফ সার্কেল আমরা কোথায় ইউজ করি? আই, স্মল স্পেস। পুরো যদি কার্ভেচার হয় ডিফিকাল্ট হবে, মেকানিক্যাল ডিফিকাল্টি। ঠিক আছে, হাফ সার্কেল ইউজুয়ালি আমরা অ্যাবডোমেন, জিআইটি, হ্যাঁ, 5/8 সার্কেল অ্যাবডোমিনাল ওয়াল, এতে ইউজ করি। বোঝা গেল তো। এবার সুচারের ডায়ামিটার বলেছিলাম 20, 10, 0, তো সেগুলো কি? এটা হচ্ছে একটা তোর বেলি ল্যাবে একটা চার্ট দেওয়া আছে, এইভাবে আমরা ভাগ করি। ঠিক আছে, তো এটা হচ্ছে মেট্রিক বা ইউপিএইচ, একটা তোর ইউনিট আছে, তাতে আমরা ডায়ামিটার, আমরা সুচারের যে ডায়ামিটার, মানে কি, ব্রেডেড হোক, নন ব্রেডেড হোক, মনোফিলামেন্ট হোক, মাল্টিফিলামেন্ট হোক, তার যে ডায়ামিটার সুচারের, হ্যাঁ, সেটাকে আমরা ক্লাসিফাই করি। নাহলে কি করে বুঝবো যে কত ডায়ামিটার? বোঝা গেল। বোঝা গেল তো, হ্যাঁ। এবার যত ছোট ডায়ামিটার হবে, যত পাতলা হবে, যত সরু হবে, পাতলা সরু হবে।
ঠিক আছে, তত কি হবে, তত ইউএসপি। এতে এখনো আমরা এতেই সুচারের নামকরণ করি, ঠিক আছে। হ্যাঁ, দেখবি এখানে এই যে 20 নিচে লেখা আছে 3 মেট্রিক, 20 3 মেট্রিক, বোঝা গেল? হ্যাঁ, প্রত্যেকটা নিচে লেখা থাকবে 20 কত মেট্রিক, কি বলে 30 কত মেট্রিক। হ্যাঁ, 20 হচ্ছে তোর এক ধরনের ইউনিট, মেট্রিক হচ্ছে আরেক ধরনের ইউনিট। এবার সেটা কি করে এই করতে হয় সেটাই তোকে দেখায়। যত সুচার শুরু হবে, যত মাইনিউট জিনিস আমরা সুচার করব, মনে কর নার্ভ, মনে কর ভেসেলস, ছোট ছোট ভেসেল, প্লাস্টিক সার্জারি করছি, ঠিক আছে, ফ্রি গ্রাফটিং করছি, ঠিক আছে, তো অনেক ছোট তোর এই লাগে। মনে কর আইতে কোনো কিছু সুচারিং করছি, পাতলা সুচার লাগে, প্লাস্টিক সার্জারি করছি, নার্ভ গ্রাফটিং করছি, ঠিক আছে। তো যত তোর সুচার পাতলা হবে তত 50 40 এগুলো তত বাড়বে। এরকম নার্ভ আমরা রিপেয়ার করি 80 10 দিয়ে, ওতে খালি চোখে করতে পারি না, এত ছোট সুতো, তখন লুপ করতে হয়, মানে যেমন মাইক্রোস্কোপিক তলায় আমরা দেখি ওরকম লুপ করতে হয়, লুপ করে আমরা করি, বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম, যত যত সুচার ছোট হবে তত কি হবে, যত নাম্বার অফ জিরো বাড়বে। তো নাম্বার অফ জিরো বাড়বে মানে কি, 50 60 70, বোঝা গেল? আর যত সুতো মোটা হবে তাহলে কি হবে, জিরো কমবে, নাম্বারটা বাড়বে, 1 2 3 4 5 6 এরকম। কিন্তু ইউজুয়ালি আমরা 2 এর বেশি ইউজ করি, 2ই হাইয়েস্ট। তার তার থেকে বড় কি হবে, দড়ি হয়ে যাবে, দড়িতে সুচারিং হবে, বুঝেছো? হ্যাঁ, বুঝা গেল? 2 পর্যন্তই, আর বাকি ওদিকে বাড়বে। তো এবার আমি, এটা হচ্ছে ইউএসপি ইউনিট, আর আরেকটা কি নিচে লেখা ছিল, মেট্রিক। তো আসল এগুলো হচ্ছে জাস্ট কত, আমি তো সুচারের কত মিলিমিটার ডায়ামিটার মনে রাখতে পারবো না, এগুলো মনে রাখার জন্য যাতে ইজিলি আমি ইউজ করতে পারি, বোঝা গেল? হ্যাঁ, তাহলে তোর যখন জিরো সুচার হবে, মানে মোটা সুচার, জিরো কম আছে, মোটা, হ্যাঁ, তার মেট্রিক হবে 3.5। তো এটা মিলিমিটারে মেট্রিক যদি কনভার্ট করতে চাই তাহলে কি করে কনভার্ট করতে হবে, তাহলে মেট্রিক ইজ 1/10 মিলিমিটার, বোঝা গেল? যদি 1 মেট্রিক হয় তার মানে হচ্ছে 0.1 মিলিমিটার, বুঝতে পেরেছিস তো? মাথার উপর দিয়ে যাচ্ছে, 1 মেট্রিক মিন্স 0.1 মিলিমিটার, বোঝা গেল? ঠিক আছে, তাহলে জিরো আমি যার সুচার তার 3.5 হচ্ছে মেট্রিক, তাহলে মিলিমিটার কত হবে, 0.35। তো আবার এখান থেকে 0.35 থেকে 0.399 কেন দিয়েছে, এনি আইডিয়া এই রেঞ্জ কেন 0.35 না হয় 0.35 থেকে 0.39 পর্যন্ত কেন দিয়েছে, কেউ বলতে পারবে? দেখি, হ্যাঁ, কেন কেন, ঠিক ঠিক লাইনেই যাচ্ছিস, বল। মোনো বা মাল্টিফিলামেন্টের জন্য না, কিন্তু ট্রাই করতে পারি স্যার,
এনিথিং বল বল ট্রাই কর না, মানে মনোফিলামেন্ট মাল্টিফিলামেন্ট জন্য হবে। ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট মেটেরিয়ালের ডিফারেন্ট থিকনেস হতে পারে, ঠিক আছে। এবার মনে কর তুই ইথিলন, কি বললাম, নাইলন, ঠিক আছে, প্রোলিন, মেটেরিয়ালের থিকনেস তো ডিফারেন্ট হতে পারে। তুই হয়তো 10 তার মেট্রিক কি হবে 10, বাস 10 মানে জিরোই হয়, জিরোর মেট্রিক হচ্ছে 3.5 হবে, ঠিক আছে। এবার 3.5 যদি ডিফারেন্ট ভিক্রিল যেটা মনো ব্রেডেড, হ্যাঁ, তার এক্স্যাক্টলি 0.35 মিলিমিটার তার ডায়ামিটার নাও হতে পারে, একটু বেশি হতে পারে, কারণ ব্রেডেড ডিফারেন্ট মেটেরিয়াল। মনোফিলামেন্টের মধ্যেও তোর ক্যাটগার্ড আছে, ঠিক আছে, মনোফিলামেন্টের মধ্যেও তোর প্রোলিন আছে, ইথিলন আছে, পিডিএস আছে। তো এগুলো ডিফারেন্ট মেটেরিয়াল থেকে তৈরি বলে তার এক্স্যাক্টলি ওই ডায়ামিটার হবে না, হয়তো একটু কম, কারোর একটু বেশি হবে, বুঝতে পেরেছিস তো? দ্যাটস ওয়াই একটা রেঞ্জ, মিলিমিটার একটা রেঞ্জ, যে 0.35 যদি মেট্রিক হয়, 3.5 যদি মেট্রিক হয়, তাহলে তার ডায়ামিটার 0.35 মিলিমিটার থেকে 0.39 মিলিমিটার পর্যন্ত এর মধ্যেই হবে, এর বাইরে যাবে না। এর উপরে বা নিচে গেলে তোর জিরো চেঞ্জ হয়ে যাবে, বোঝা গেল? এইটুকু বুঝেছিস তো? হ্যাঁ, তাহলে তোদের জন্য এই চারটা তোদের জন্য মনে রাখার দরকার নেই, বিন্দাস থাকতে, কোনো মনে রাখার দরকার। তোদের কি মনে রাখতে হবে, যে মেট্রিক আর ডিফারেন্ট ইউনিট অ্যান্ড ইউএসপি আর ডিফারেন্ট ইউনিট, ঠিক আছে। 1 মেট্রিক মানে 1/10 অফ মিলিমিটার, ঠিক আছে, হ্যাঁ। আর 0 কারেসপন্ডিং টু আ মেট্রিক, এবং 0 যদি সুচার থাকে তার নিচে লেখা থাকবে 3.5 মেট্রিক। তোকে এটা মনে রাখতে হবে না, বোঝা গেল? 20 যদি থাকে তাহলে লেখা থাকবে 3 মেট্রিক, 3 যদি 30 থাকে তাহলে তার তলায় লেখা থাকবে 2 মেট্রিক। মনে রাখার দরকার নেই, কিন্তু তোকে কি জিজ্ঞেস করবে, যে হোয়াট ইজ মেট্রিক, হোয়াট ইজ 20। এই দুটো হচ্ছে ডিফারেন্ট ইউনিট। মেট্রিক মিনস 1/10 অফ মিলিমিটার, ঠিক আছে, হ্যাঁ। ডিফারেন্ট ইউনিট, 0 সুচার মানে হচ্ছে 3.5 মেট্রিক, মানে হচ্ছে মিলিমিটারে 0.35। তুই যদি শুধু মনে রাখিস মেট্রিক হচ্ছে 1/10 অফ মিলিমিটার, ওখানে বসেই তুই ক্যালকুলেট করতে পারবি, তোকে ক্যালকুলেশনটা মনে রাখতে হবে। গট ইট? বোঝা গেল তো? এবার হচ্ছে তোর বেরিলাবে একটা বড় চার্ট আছে, ঠিক আছে, যে কোন সুচার কি মেটেরিয়াল দিয়ে তৈরি, তার কেমিক্যাল নেম কি, তার কতদিন থাকে, কতদিন পরে ডিসলিউট করে যায়, কতদিন পরে হাইড্রোলিসিস হয়, বিশাল চার্ট আছে, হ্যাঁ। ওটা পরীক্ষার সময় পড়তে হয়, আবার ভুলে যেতে হয়, হ্যাঁ, আবার পড়তে হয়, আবার ভুলে যেতে হয়, বুঝা গেল? কিন্তু বেসিক কি জিনিস তোকে এটা বুঝতে হবে, বেসিক জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। যদি মনে থাকে চেষ্টা করবি যে নামগুলো অ্যাটলিস্ট মনে রাখ, বা কেমিক্যাল নেমগুলো মনে রাখ। এবং তো অ্যাবজর্বেবল আর নন অ্যাবজর্বেবল সুচারের মধ্যে কি কি টাইপ ছিল? ক্যাটগার্ড, ক্যাটগার্ড হচ্ছে অ্যাবজর্বেবল, বিক্রিল অ্যাবজর্বেবল। তো এটা ক্যাটগার্ড কতদিনে ডিসলিউট করে? 1 উইক, বোঝা গেল? বিক্রিল 2 উইক, পিডিএস 4 to 8 উইক, এর থেকে বেশি। ক্রমিক যদি ক্যাটগার্ড হয় তাহলে ক্রমিক ক্যাটগার্ড কি করে তৈরি করে? ক্যাটগার্ডের ওপরই একটা ক্রোমিয়াম সল্টের একটা কোট থাকে, তার ফলে হাইড্রোলিসিস হয় ক্রমিক ক্যাটগার্ডে, প্রোটিওলিসিস হয়, প্রোটিওলিসিস উইল ডিলেট, ঠিক আছে।
তাহলে কি ক্যাটগার্ড 1 সপ্তাহ সময় লাগে, ভিক্রিল কতদিন, 2 সপ্তাহ, আর পিডিএস। এবার হচ্ছে আমরা ইউজুয়ালি কি কি ইউজ করি, প্রথমে দেখালাম কি, এটা দেখালাম ইথিলন, ইথিলন বা নাইলন, তার কেমিক্যাল নেম কি, সুচারের প্যাকে সেটাও লেখা থাকে, মোনোফিলামেন্ট পলিঅ্যামাইড। কিচ্ছু মুখস্থ করার নেই, যেগুলো মুখস্থ করার নেই সেগুলো মুখস্থ করিস না, বুঝেছিস তো। ভিক্রিল আমরা খুব কমনলি ইউজ করি, ভিক্রিল কি টাইপ অফ সুচার, অ্যাবজর্বেবল। আর কি, ব্রেডেড অ্যাবজর্বেবল, ব্রেডেড অ্যাবজর্বেবল, ঠিক আছে। ভিক্রিল ব্রেডেড বা পলিফিলামেন্ট অ্যাবজর্বেবল সুচার। এর কেমিক্যাল নেম কি, পলিগ্যালাক্টিন, বোঝা গেল। মোনোক্রিল আরেক ধরনের সুচার পাওয়া যায়, মোনোক্রিল মানে কি, এর নামটা একটু হজমরও আছে, কিন্তু ওখানে লেখা থাকবে, মনে রাখার দরকার নেই। মোনোক্রিল যদি থাকে, হ্যাঁ, ইউজুয়ালি মোনোক্রিল আমরা ইউজ করি না, ঠিক আছে। ইটস পলিগ্লিক্যাপ্রন, ঠিক আছে। পিডিএস কি, পলিডিক্সোনল, ঠিক আছে। এইটুকখানি জানলেই মোর দ্যান এনাফ। সিল্ক ব্রেডেড, নন অ্যাবজর্বেবল, ন্যাচারাল সুচার। ক্যাটগার্ড monofilament absorbable natural suture. Proline monofilament synthetic made up of polypropylene, ঠিক আছে। proline made up of polypropylene, ঠিক আছে। PDS monofilament absorbable delayed absorbable, হ্যাঁ, ভিক্রিলের মতো 4 সপ্তাহ এই হবে না। কত পিডিএস কতদিন লাগবে দেখালাম এক্ষুনি, 4 to 8 weeks। ডিলেড অ্যাবসর্বেবল, মোনোফিলামেন্ট সিনথেটিক ডিলেড অ্যাবসর্বেবল সুচার, কতদিনে হাইড্রোলিসিস হয়, 4 to 8 weeks। বোঝা গেল। দিস ইজ 2 week, PDS 4 week, 4 to 8 week, catguard 1 week, proline near about 1 year. It is non-absorbable, পুরো অ্যাবজর্ব হয় না, ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, হ্যাঁ, এই হয়ে যায় 1 বছর থেকে আস্তে আস্তে ও ডিফারেন্ট মডিফিকেশন ফ্র্যাগমেন্টেশন এইসব হয়। কিন্তু এ তুই যদি করে দিস হয়তো 10 বছর পরেও কিছু প্রোলিন ওখানে পড়ে থাকবে, কিছু মেটেরিয়াল থাকবে, পুরো অ্যাবজর্ব হয় না।